সাবেক আইজিপি বেনজির দুবাই গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়াউর রহমানের কর্ম নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের। এবং এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ জাতীয় সংসদে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার গত 12 জুন বাংলাদেশকে ইমেইলে বেনজির আটকের তথ্য জানিয়েছে। সরকারের আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর দুবাইয়ে তার অবস্থান শনাক্ত করে স্থানীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। দুদকের মামলায় বেনজিরের বিরুদ্ধে 11 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বর্তমানে মামলাটির বিচার কার্যক্রম চলমান রয়েছে। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উঁচু মানের গবেষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, ইতিহাসে প্রতি যে অবিচার ও কৃপণতা করা হয়েছে তা দূর করতে শহীদ জিয়ার পুরো জীবন, তার চিন্তা ভাবনা ও কাজ নিয়ে ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন। ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল বাতিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, অ্যান্ড হি ওয়াজ কনভিক্টেড ফর 14 ইয়ার্স, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়া রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্ডেম হিম ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবজর্বড হিম। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। অনুষ্ঠানে জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভিন্ন মতকে সম্মান করতেন বলেই প্রেসিডেন্ট জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি আজকের যে জায়গা তৈরি করে গেছেন এর মধ্যে একটি হলো তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। তাই বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। পৃথিবীর কোন রাষ্ট্রনায়কই জননন্দিত হতে পারেন না তিনি যদি গণমাধ্যমের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গিকে চর্চা করতে না পারেন। রাষ্ট্রকে যদি স্বাধীন গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজে পৃষ্ঠপোষকতার দায়িত্বে না আনা যায় এবং রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণই থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। শহীদ জিয়া রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি
স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। বর্তমান সরকার অতীতের যে কোনো সময়ের তুলনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান, মিড ডে মিল চালু এবং শিক্ষার্থী বান্ধব অন্যান্য কর্মসূচি রয়েছে। তিনি বলেন, দেশের শিক্ষা খাতের অগ্রগতি এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করবে সরকার। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত না হওয়া অনেক অভিভাবক কিন্ডারগার্টেন স্কুলের দিকে ঝুঁকছেন। এই সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশের 64 জেলায় 74টি উপজেলায় আগামী 18 থেকে 20 জুন 3 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আজ নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত নজরুল বর্ষ পালন করা হচ্ছে। নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশের 64 জেলায় 74টি উপজেলায় আগামী 18 থেকে 20 জুন 3 দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপন করা হবে। এই সময় কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প এবং নজরুলের চেতনা দেশের গণমানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের 64টি জেলা ও 74টি প্রত্যন্ত বিশেষ উপজেলায়, মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে উপজেলাগুলো, সেখানে আগামী 18 জুন, 19 জুন এবং 20 জুন, 18 থেকে 20, 2026 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট হতে দেশের 64টি জেলায় এবং 74টি উপজেলায় অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেন। মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে বাকি আসামিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 2024 সালে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে কারফিউ জারি করলেও তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় সরকার। এই ঘটনায় 20 দিন পর 2025 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির 69,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জ সহ দেশের 10টি জেলায় আইসিইউ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এই সময় ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত জানিয়ে মন্ত্রী আরও বলেন, সারা দেশে 20টির মধ্যে 1500 বেডের 2টি বিশেষায়িত হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য। সেখানে কিডনি, ডায়ালিসিস, ব্রেস্ট ক্যান্সার, পঙ্গু ও ডেলিভারি তথা জেনারেল হাসপাতাল থাকবে। এর আগে সকালে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সহ অনেকেই। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য। 1500 বেড করে একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি অ্যানালাইসিস, ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে,
পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল, 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। 4টা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য। রূপগঞ্জে পৌরসভার ময়লা ব্যবস্থাপনায় ল্যান্ডফিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে ভুলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ে সড়কে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নতুন ল্যান্ডফিল্ডে পৌরসভা ও শিল্পকলার বর্জ্য সংগ্রহ করে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হবে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া 2টি মানহানির মামলায় সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তা মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী আবু তালেব জানান, 2টি মামলাতে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী টুকু ও আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এই 2টি মামলা দায়ের করা হয়েছিল বলে জানান তিনি। কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজা, উনি বরাবরই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করেন। উনি একটা মন্তব্য করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে একটা অশালীন মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা ক্ষুব্ধ হয়েছিলাম। সেই প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিবি শামীম খান বাদী একটা মামলা করেছিলেন। সেই মামলাটা সমন হয়েছিল। সেই মামলাটা উনি আজকে সদর আমলি আদালতে জামিনের আবেদন করেছিলেন। সদর আমলি আদালত জামিন আবেদনে সন্তুষ্ট হয়ে 10,000 টাকা জামিন নামে ওনাকে জামিন মঞ্জুর করেছেন। টেকনাফে নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকা অভিযান চালিয়ে 10টি তাজা গ্রেনেড, 28 রাউন্ড গুলি এবং 2 কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে টেকনাফের জাদিমুরা বৌদ্ধ মন্দির সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মুক্তাদিন সিদ্দিকী এই তথ্য জানান। এর আগে শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট মুক্তাদিন সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পরিচালিত অভিযানে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এই সময় জাদিমুরা এলাকায় মাটির নিচ থেকে মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত 2টি 36 MMK1 হ্যান্ড গ্রেনেড, 8টি 40 মিলিমিটার HEDP গ্রেনেড এবং 28 রাউন্ড 7.62 মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একই স্থান থেকে 2 কেজি গাঁজাও জব্দ করা হয়। এক পর্যায়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তির শেষ পর্যায়ের আলোচনা এগিয়ে নিতে কাতারের একটি প্রতিনিধি দল রোববার তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রোববারই চুক্তি স্বাক্ষর হতে পারে এবং এরপর হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতার সম্ভাবনা উজ্জ্বল হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। একই সঙ্গে IRGCর পক্ষ থেকেও রোববারই চুক্তি স্বাক্ষরের বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় চলা এই আলোচনার মাধ্যমে কয়েক মাসের সংঘাত অবসানের আশা দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। সেলেস্টিয়াল নামের জাহাজটিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছে
মাস্কোটে অবস্থিত ভারতীয় দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দূতাবাস জানায়, মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে 3 লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এরই মধ্যে ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনার জেরে ভারত জুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই নতুন করে আরেক নাবিকের মৃত্যুর খবর সামনে এলো। এদিকে G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নাবিকদের নিরাপত্তার বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছে ভারতের বিরোধী দলগুলো। নয়াদিল্লি জানিয়েছে, বেসামরিক জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। প্রথম টি20তে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। কিংস্টনের সাবিনা পার্কে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 37 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা এনেছে সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও কামিল মিশারা ও দাসুন সানাকার জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। মিশারা অপরিচিত 61 রান করেন আর সানাকা মাত্র 24 বলে 58 রানের ঝোড়ো ইনিংসে দলকে পৌঁছে দেন 194 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। হেইটমায়ার ও পাওয়েলের প্রতিরোধ থাকলেও হাসারাঙ্গা ও থিকাসানার স্পিন আঘাতে ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। শেষ দিকে দুশমান্স চামিরা নিয়ন্ত্রিত বোলিংয়ে 18.1 ওভারে 157 রানে অল আউট হয় স্বাগতিকরা। চামিরা ও হাসারাঙ্গা 3টে করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রাখেন। এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নির্ধারিত হবে জয় পরাজয়। 28 বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে মিশন শুরু করেছে স্কটল্যান্ড। বোস্টনে হাইতিকে 1-0 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নেয় ইউরোপের দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। তবে ফলাফলের চেয়েও বেশি আলোচনায় ছিল রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। বিশেষ করে দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ডের ডিফেন্ডারের হাতে বল লাগার ঘটনায় হাইতির পেনাল্টির দাবি নাকচ করে দেন ম্যাচ কর্মকর্তা। ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ না আসায় ক্ষোভে ফেটে পড়েন হাইতির খেলোয়াড় ও সমর্থকরা। যোগ করার সময়ও একটি কঠোর ট্যাকলের ঘটনায় শুধু হলুদ কার্ড দেখানো হলে নতুন করে বিতর্কের জন্ম নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক ম্যাচটির রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে হারলেও প্রশংসা কুড়িয়েছে হাইতি। 1974 সালের পর বিশ্বকাপে ফেরা দলটি পুরো ম্যাচে লড়াকু ফুটবল উপহার দিয়েছে। অন্যদিকে 1990 সালের পর বিশ্বকাপে প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো আর হাইতি মুখোমুখি হবে ব্রাজিলের। পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সাবেক আইজিপি বেনজির দুবাই গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়াউর রহমানের কর্ম নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের। এবং এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।